তারেক রহমান রীতিমতো এই দেশের গরিব অসহায় মানুষের গলার মধ্যে ছড়িয়ে বসিয়েছেন। বাংলাদেশ লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, মানুষের ভোগান্তি, এগুলোর জন্য এটা বলছি না। এই দায়টা পুরোপুরি তারেক রহমানের উপর দেওয়া যায় না, কারণ এটা তারেক রহমানের কর্মের ফল না, এটা হচ্ছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারের কর্মের ফল। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। কিন্তু তারেক রহমানকে অবশ্যই যে দায় নিতে হবে সেটা হচ্ছে 3 আগস্ট 2026 অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করে দেয় তারেক রহমান সরকার। কোনটা বাতিল করেছে? 2026 সালে ডক্টর ইউনূসের করা ওষুধের নীতিমালা। আর এই নীতিমালা বাতিল করে 1994 সালের নীতিমালায় ফিরে গেছেন তারেক রহমান সরকার। 1994 সালে ওষুধের নীতিমালা অত্যাবশ্যকীয় ওষুধ লিস্টে ওষুধের সংখ্যা ছিল 117টি, যার সহজ মানে হলো এই 117টি স্পেসিফিক ওষুধের দাম সরকার নির্ধারণ করে দেবে। কোম্পানিগুলো চাইলেই তাদের মন মর্জি মতো ইচ্ছা মতো অতিরিক্ত লাভ করার জন্য এই ওষুধগুলো থেকে তারা দাম বাড়াতে পারবে না, যেটা নির্দিষ্ট দাম সরকার নির্ধারণ করে দেবে। সো বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু গরিব, বেশিরভাগ মানুষ যেহেতু দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, মানুষের এই মেডিসিন রেগুলারলি লাগে, সেই দিক বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার সেই সংখ্যাটা 295 করে। অর্থাৎ আগে 117টা ওষুধের দাম কোম্পানিগুলো বাড়াতে পারতো না, সরকার নির্ধারণ করে দিত। এখন সেই সংখ্যাটা 295। এই 295টা স্পেসিফিক ওষুধের দাম কোম্পানিগুলো চাইলে মন মর্জি মতো বাড়াতে পারবে না। আপনি বাজারে গেলে বা মার্কেটে গেলে আপনার পছন্দ মতো জিনিস দামাদামি করে কিনতে পারেন। এক দোকানে দামাদামিতে না বললে অন্য দোকান থেকে কিনতে পারেন, কিন্তু ওষুধের বেলায় সে জিনিসটা হয় না। আপনি যে ফার্মেসিতে যান না কেন, ওষুধের ক্ষেত্রে দামাদামি করার কোনো সুযোগই থাকে না। তো সেই দিকটা বিবেচনা ওষুধ যাতে মানুষের সাধ্যের মধ্যে থাকে, যাতে এই স্পেসিফিক ওষুধগুলো থেকে অতিরিক্ত প্রফিট কোম্পানিগুলো করতে না পারে, সেজন্য মানুষের কল্যাণের কথা চিন্তা করে এই ওষুধের সংখ্যা 117 থেকে 295 করা হয়। এবং অন্তর্বর্তী সরকার দাবি অনুসারে এই 295টা মেডিসিন 80% মানুষের প্রাথমিক চিকিৎসার চাহিদা পূরণ করতে পারবে। একই সঙ্গে এগুলো দেশের মানুষের 80% রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু বিএনপি বা তারেক রহমান সরকার এসে করলো কি? তারা এই গুরুত্বপূর্ণ 295টা ওষুধের নীতিমালা বাতিল করে দিয়ে সেই পুরনো 117টা ওষুধের নীতিমালা ফিরিয়ে নিয়ে আসলো। যে 295টা ওষুধের কারণে এই দেশের দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, ধনী গরিব নির্বিশেষে সরাসরি দেশের 18 কোটি মানুষ উপকৃত হতো, বিএনপি সরকার সেই নীতিমালা বাতিল করে দিল। কেন বাতিল করে দিল? এদেশের সাধারণ জনগণ কি বিএনপির শত্রু? এদেশের সাধারণ জনগণ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেনি, তারেক রহমানকে নির্বাচিত করেনি? করেছে তো। কিন্তু বিএনপি এদেশের সাধারণ জনগণের বিরুদ্ধে গিয়ে, দেশের সাধারণ জনগণের কথা চিন্তা না করে, সাধারণ জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতেই, ব্যবসায়ী গোষ্ঠীর পকেট ভরানোর জন্য দেশের সাধারণ মানুষের টাকা দিয়ে ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থেই এই নীতিমালা বাতিল করে দিছে। এর বাইরে আর অন্য কোনো কারণ নাই। এবং বিএনপি বলা যায় দেশের সাধারণ মানুষের সাথে হাসিনার চাইতেও বড় প্রতারণা শুরু করেছে এই ওষুধ শিল্পে। এই যে এসেনশিয়াল ড্রাগ লিস্ট 117টা ওষুধ, এটা ছিল 1994 সালের নীতিমালা। এরপর হাসিনা 2016 সালে সেই সংখ্যা বাড়িয়ে 285টা করে। প্রফেসর ইউনূস 285 থেকে মাত্র 10টা বাড়ায় 295টা করে। এক্ষেত্রে আপনি একটু টাইম ফ্রেমটা খেয়াল করেন। 1994 সালের নীতিমালা ছিল 117টা। এরপর 2016 সালে সেই নীতিমালা পরিবর্তন করা হয়েছে, এখানে প্রায় 20 বছরের গ্যাপ। 2016 সালে সেই সংখ্যাটা করা হয় 285। এরপর 2026 সাল, এখানে কিন্তু প্রায় 10 বছরের গ্যাপ। 26 সালে এসে মাত্র 10টা বাড়ায় 295টা করা হয়। সো যেখানে তারেক রহমান ক্ষমতায় আসছে আরো 1.5 বছর বা 2 বছর পর, সেই 2 বছরে তারেক রহমান নিশ্চয়ই সংখ্যাটা 85 থেকে আরেকটু 85 থেকে 95 থেকে আরেকটু বাড়াইতেন, সেটা 300 করতেন বা 305 করতেন জনগণের সুবিধার জন্য, জনগণের স্বার্থের জন্য। কিন্তু তারেক রহমান সেটা না করে তারেক রহমান ফিরে গেলেন সে 1994 সালের নীতিমালায়। বাংলাদেশ। এবার আপনাকে আমি একদম সংক্ষেপে কয়েকটা প্রশ্ন করি। 1994 সালে বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা কত ছিল? এখন কত? বাংলাদেশের ডায়াবেটিস রোগের আক্রান্ত সংখ্যা কত ছিল? এখন কত? বাংলাদেশের থ্যালাসেমিয়া আক্রান্ত কত ছিল? এখন কত? বাংলাদেশে কতজন রোগীর হার্ট অ্যাটাকে মারা যেত বা কতজন রোগীর হার্টে রিং বসানো হতো? তো সেই সংখ্যা তো ট্রিমেন্ডাসলি বাড়ছে। 1994 সালে বাংলাদেশের পপুলেশন কত ছিল? 2020 সালে এসে বাংলাদেশের পপুলেশন কত? তো এই জায়গায় আপনি সাধারণ মানুষের কথা চিন্তা না করে, রোগের কথা চিন্তা না করে, সাধারণ মানুষের রোগকে প্রায়োরিটি না দিয়ে আপনি সামনের দিকে না গিয়ে আপনি চলে গেলেন পেছনের দিকে। আপনার প্রফেসর ইউনূসটা ভালো লাগে না, সমস্যা নেই, ফাইন, বাদ করে দেন। কিন্তু 2016 সালের নীতিমালা কেন বাদ করে দেয়া হলো, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয় নাই। বাংলাদেশের মানুষের মিনিমাম মৌলিক অধিকার যে চিকিৎসা, সেই চিকিৎসাই রাষ্ট্র প্রোভাইড করতে পারে না। অপরদিকে মানুষ যে সাধ্যের মধ্যে থেকে যে মেডিসিনটুকু কিনে খেত, সেটাও তারেক রহমান দেশের সাধারণ মানুষ থেকে কেড়ে নিয়েছেন। এই বুদ্ধিগুলো তারেক রহমানকে আসলে কে দেয়? মানে সাধারণ মানুষের এগেইনস্টে গিয়ে তারেক রহমান আসলে কই যেতে চান?
এরপর আসেন জ্বালানি তেল, গ্যাসের সংকট, এলএনজি সংকট, বাসাবাড়ি গ্যাসের সংকট। এই জিনিসগুলোর ভোগান্তি সারা দেশ জুড়ে আপনারা দেখতেছেন। আর এর মধ্যে রীতিমতো এক ডাকাতির মিশনে সরকার সহযোগিতা করতেছে বসুন্ধরা গ্রুপকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান রেজানুর রহমানকে 26 জুলাই রাতে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়। কেন সরিয়ে দেওয়া হয়? কারণ তিনি বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেলের আমদানির অনুমতি দিতে রাজি হন নাই। আরো সহজ করে বললে, বসুন্ধরা গ্রুপের মতো মাফিয়া ভূমিদস্যু গ্রুপের হাতে বাংলাদেশের অত্যন্ত সেন্সিটিভ সেক্টর জ্বালানি, সেই জ্বালানি সেক্টরের পরিশোধিত জ্বালানি আমদানির লাইসেন্স দিতে তিনি রাজি হন নাই। ফলে 4 দিনের মাথায় হঠাৎ করে রাতের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দিয়ে নতুন করে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে অনুমতি দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে মাত্র 4 দিন। এবং এই যে অনুমতি দেওয়ার জন্য যিনি চিঠি লিখেছেন তিনি কে জানেন? তিনি আর কেউ নয়, বসুন্ধরা গ্রুপের এমডি, মুনিয়ার দর্শক এবং হত্যাকারী সায়েম সোবহান আনভীর, যে হাসিনা পালায় যাওয়ার সাথে সাথে নিজেও পালায় যায়, আবার অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছর বাংলাদেশের মাটিতে পা ফেলার সাহস করেনি। কিন্তু বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে সে আবার বীর দর্পে বাংলাদেশের মাটিতে প্রবেশ করে এবং তার এক চিঠিতে একটা সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। অথচ এই টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত রেপিস্ট কিলার অন্য যে কোনো সভ্য দেশ হলে এতক্ষণ হাজতে থাকতো, 14 শিখের মধ্যে থাকতো। কিন্তু বাংলাদেশ বলে হয়তো তার এক চিঠিতে একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। যদিও মন্ত্রী সাহেব বলেছেন কোন এক গ্রুপের জন্য এই জ্বালানি আমদানি নীতিমালা তৈরি করা হয় নাই, বিষয়টা সবার জন্য উন্মুক্ত, কিন্তু বাস্তবতা সেটা বলে না। বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়েছে 4টা গ্রুপ, তার মধ্যে টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ অন্যতম। আর এই 4টা গ্রুপের মধ্যে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি বসুন্ধরা গ্রুপই পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়েছে। বাকি সব ক্রুড অয়েল এনে পরিশোধন করে দেন বিক্রির অনুমতি চেয়েছে। অলরেডি দেশে বেসরকারি খাতে ক্রুড অয়েল এনে পরিশোধন করে তারা সরকারের মাধ্যমে সরকারের কাছে সেটা বিক্রি করতেছে। সো বসুন্ধরাই একমাত্র গ্রুপ যারা পরিশোধিত তেল, রিফাইন অয়েল নিয়ে এসে বাংলাদেশের মার্কেটে বিক্রির অনুমতি চেয়েছে। আর যেহেতু চেয়ারম্যান অনুমতি দেয় নাই, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সহজ কথায় শুধুমাত্র বসুন্ধরা গ্রুপকে সুযোগ করে দেওয়ার জন্যই নীতিমালা পরিবর্তন করা হয়েছে। অনুমতি না দেয় চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়া যে খুব একটা খারাপ বিষয়টা এমন না, বিশ্বের অনেক দেশ সেটা করতেছে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন আর প্রক্রিয়াটা স্বচ্ছ হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কোন প্রক্রিয়া হয়েছে? রাতের আধারে হঠাৎ করে একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে, আর একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে জোর জবরদস্তি করে একটা নির্দিষ্ট টাইম ধরিয়ে দেওয়া হয়েছে। কারোর সাথে আলাপ আলোচনা ছাড়া, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ছাড়া, সাধারণ মানুষের আলাপ আলোচনা ছাড়া, অভিমত ছাড়াই আপনি নতুন করে একটা নীতিমালা তৈরি করলেন, বলতেছেন সবার জন্য, কিন্তু আদতে দেখা যাচ্ছে এটার স্বার্থ বা সুবিধা পুরোটাই যাবে বসুন্ধরা গ্রুপের হাতে। তো যখন এমন একটা প্রক্রিয়া, একটা চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়, আবার একদম তড়িঘড়ি করে একটা নীতিমালা পরিবর্তন করা হয়, তখন সাধারণ মানুষের সন্দেহ হওয়াটা অমূলক কিছু না। আর যখন বসুন্ধরার মতো ভূমিদস্যু, অর্থ পাচারকারী প্রমাণিত মাফিয়া গ্রুপের হাতে এত বড় সেন্সিটিভ সেক্টর তুলে দেওয়ার পরিকল্পনা হয়, তখন সন্দেহটা আরো বাড়ায়। বর্তমানে সরকার ক্রুড অয়েল কিনে এরপর সেটা রিফাইনারিতে রিফাইন করে ডিলারের মাধ্যমে সারা দেশের বাজারে ছাড়ায়। আর এই তেল যাতে জনগণের সাধ্যের মধ্যে, নাগালের মধ্যে থাকে, বাজারে স্থিতিশীলতা থাকে, সেজন্য রিফাইন করার পর তেলের দাম যদি 120 টাকা হয়, তাহলে সরকার সেখানে ধরে নেন 20 টাকা ভর্তুকি দিয়ে বাজারে 100 টাকা দামে ছাড়ে, উদাহরণস্বরূপ। সো এই 100 টাকা দামে ছাড়ার কারণ হচ্ছে, সরকার নিজে থেকে ভর্তুকি দেওয়ার কারণ হচ্ছে বাজারে একটা স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কিন্তু প্রাইভেট কোম্পানি যখন পুরোপুরি পরিশোধিত তেলটাই কিনে নিয়ে আসবে, সে যখন 120 টাকায় তেলটা কিনে নিয়ে আসতেছে, বাংলাদেশে নিয়ে এসে তো সে 119 টাকা বা 100 টাকায় বিক্রি করবে না, সে নিজে লস দিয়ে বিক্রি করবে না, বরং সে যেটা করবে 2 টাকা বেশি দিয়ে 122 টাকায় বিক্রি করবে। সো যদি এইরকম একটা পরিস্থিতি হয়, প্রাইভেট কোম্পানির একটা দাম, সরকারি কোম্পানির একটা দাম, মানুষ কি 2 জায়গা থেকে, প্রাইভেট কোম্পানি থেকে বেশি দাম দিয়ে তেল কিনবে না? ডেফিনেটলি সরকারের উপর চাপ বাড়বে। তখন প্রাইভেট কোম্পানি এই যে এখন যে চাপ দিয়ে নীতিমালা রাতারাতি পরিবর্তন করে ফেলছে, অনুমতি দেয় না দেখে চেয়ারম্যান সরিয়ে দিয়েছে, তখন তারা আবার সরকারের উপর ওই একইভাবে প্রেশারাইজ করবে যে দিনে দিনে তুমি দাম বাড়াও, দাম না বাড়ালে তো আমি ব্যবসা করতে পারতেছি না। তো এখন যেভাবে ওরা জিম্মি করে একটা চেয়ারম্যানকে হটাই দিতে পারছে, তখন তারা সারা দেশকে, ইভেন একটা গভর্নমেন্টকেও জিম্মি করতে পারবে এবং এর পুরোপুরি এই জিনিসটা পুরোপুরি সাফার করবে এই দেশের প্রত্যেকটা মানুষ। এছাড়া বসুন্ধরার মতো মাফিয়া গ্রুপের হাতে গেলে তেল আমদানির এলসিতে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করে বিদেশে অর্থ পাচারের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি আমদানি পরিশোধন ও খুচরা বিক্রি একই প্রতিষ্ঠানের হাতে থাকলে তেলে ভেজাল হওয়ার সম্ভাবনা বাড়বে। তেলের বাজারে
দাম নিয়ন্ত্রণে থাকবে না। সবচেয়ে বড় সংখ্যা হলো বসুন্ধরা হাতে গেলে তেলের মধ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করতে পারে, আর তেলের মধ্যে ভেজাল আছে কিনা সেটা চেক করার মতো স্বাধীন ফুয়েল মার্কিং যে সিস্টেম বা স্বাধীন ফুয়েল মার্কিং যে ল্যাবরেটরি সেটাও বাংলাদেশে নাই। এছাড়া বসুন্ধরা তেলের মধ্যে ভেজাল মেশাচ্ছে কিনা সেটা চেক করার সক্ষমতা নিয়েও কিন্তু এখনো প্রশ্ন আছে। আর বসুন্ধরার টাকা পাচারের অতীত ইতিহাস আছে, তাই জ্বালানি তেলের মতো এত সংবেদনশীল একটা খাত, পুরোপুরি খাত যদি বসুন্ধরার মতো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে যায় তাহলে 40,000 কোটি টাকার এক বিশাল বাজার তাদের একক হাতের মুঠোয় চলে যাবে। সবচেয়ে বড় সংখ্যা তৈরি হয় এই বিশাল অঙ্কের এলসি বা ঋণপত্র ঘিরে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এবং অন্যান্য অর্থনৈতিক হিসাব বলছে বাংলাদেশ থেকে বিদেশে যত টাকা পাচার হয় তার 80% হয়ে থাকে বাণিজ্যের আড়ালে ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। বাংলাদেশি বিদ্যুৎ সেক্টরে গত 15 বছরে তা হয়ে আসছে। সিআইডিও দুদকের সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি ঢাকার একটি আদালত সাইম সোবহান আনবিরের দুবাইয়ের বুর্জ খলিফায় কেনা ফ্ল্যাট, যুক্তরাজ্যের 6টি কোম্পানির শেয়ার এবং সাইপ্রাসের স্লোভাকিয়ায় কেনা নাগরিকত্ব বা গোল্ডেন পাসপোর্ট ও বিপুল সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। অর্থ পাচার, হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি নিয়ে দেশি বিদেশে এমন কড়াকড়ির মধ্যেই তাদের হাতে তেল আমদানির পুরো লাইসেন্স দেয়া দেশের জন্য আত্মঘাতী ছাড়া আর কি বা হতে পারে। দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মঘাতী হলেও এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা যে বিএনপি ইতিমধ্যে সেই নীতিমালা পাশ করে বলা যায় জ্বালানি তেলের মতো এত সংবেদনশীল খাত বসুন্ধরার হাতে তুলে দিয়েছেন। অথচ সেই বসুন্ধরা হাতে তুলে দিয়েছে যে বসুন্ধরা গ্রুপ হাসিনা পালানোর আগে অর্থাৎ 3 আগস্ট হাসিনার সাথে কবরে পর্যন্ত যেতে চেয়েছিল, হাসিনার সাথে আমৃত্যু পর্যন্ত থাকতে চেয়েছিল। আমাদের 15 দিন, 7 দিন, 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কিন্তু আমাদের এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। উনি আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবাইকে বিচারের আওতায় আনেন, তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে ব্যবসায়ী শক্তি, এই শক্তিটা অনেক বড় শক্তি, এই শক্তি আজীবন আপনার সাথে থাকবে ইনশাল্লাহ। বিএনপি আসলে কোন দিকে যাইতেছে, তারেক রহমান আসলে কোন দিকে যাইতেছে? এই রাজনীতি কি আদৌ বিএনপির রাজনীতি? এরপর আসলে সংবিধান সংস্কারের বিষয়। সংবিধান সংস্কার নিয়ে বিএনপি সর্বপ্রথম আলাপ তুলেছিল এবং লাস্ট অনেকগুলো বছর ধরে বিশেষ করে তাদের 31 দফার মধ্য দিয়ে সংবিধান সংস্কারে বড় সড় একদম দালালিক আলাপ তুলছে। কিন্তু ক্ষমতায় আসার পরে সেই সংবিধান সংস্কার তো দূরে থাক, তাদের 31 দফারই তারা দফা রফা করে ফেলছে। সংবিধান সংস্কারের নামও এখন বিএনপি শুনতে পারে না। এগুলো নিয়ে ডিটেলে আমরা অন্য ভিডিওতে কথা বলবো, কিন্তু আজকের ভিডিওতে যেই বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কথা বলা দরকার সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিএনপি প্রায় 1 যুগ ধরে দাবি করে আসছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য মাজহার হোসেন মামলার রায় অনুসারে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা, বিচারপতি নিয়োগের জন্য স্বাধীন নীতিমালা প্রণয়ন করা। অন্তর্বর্তী সরকার সেই বিষয় বলা যায় বিএনপির দাবিকে প্রাধান্য দিয়ে এরকম 2টা নীতিমালা প্রণয়ন করে এবং এগুলো জুলাই সনদের মাধ্যমে প্রাধান্য পায় বিএনপি। সেখানেও জুলাই সনদেও বিএনপি গিয়ে সই করে আসে। কিন্তু ক্ষমতায় বসার পর বিএনপি পুরো 180 ডিগ্রি পল্টি নিয়ে আসে। অন্তর্বর্তী সরকার মানে যে দাবিটা বিএনপি করে আসছে লাস্ট ডিকেড ধরে, সেই দাবি অনুসারে অন্তর্বর্তী সরকার যে এই 2টা অধ্যাদেশ প্রণয়ন করে, যেমন স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ এবং বিচার বিভাগ নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, এই 2টা অধ্যাদেশই বিএনপি ক্ষমতায় আসার পর বাতিল করে দেয়। অর্থাৎ কাগজে কলমে মুনাফিকি যাকে বলে আর কি। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি, আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। তার সহজ মানে হলো বিএনপি গত 15 বছর সংস্কারের নামে, বিচার বিভাগের স্বাধীনতার নামে যত রামায়ণ পড়িয়েছে, যত মহাভারত পড়িয়েছে দেশের মানুষকে, সবই ছিল মিথ্যা ভণ্ডামি। এখন এই যে তারেক রহমান বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করলেন, বিচার বিভাগের জন্য একটা কালো দিন উপহার দিলেন, বিচার বিভাগ স্বাধীন করার যে সুবর্ণ সুযোগ, যে গোল্ডেন অপরচুনিটি ছিল সেটাও তিনি বাতিল করে দিলেন। এই কাজটা করে তারেক রহমান আসলে কি অর্জন করলেন? তারেক রহমান লাগা দান লাগা টাইপের কয়জন বিচারপতি নিয়োগ দিতে পারবেন? ধরেন তারেক রহমান মনে করে নিলাম তারেক রহমান হাসিনার চাইতে শক্তিশালী হলেন, যদিও তাত্ত্বিকভাবে বা একদম দালালিকভাবে সম্ভব না তারেক রহমান হাসিনার চাইতে শক্তিশালী হওয়া, তারপরেও ধরে নিলাম তারেক রহমান হাসিনার চাইতে শক্তিশালী হলেন। হাসিনা টানা 3টে ইলেকশন রিগ করলেন, তারেক রহমান ধরলাম 4টা ইলেকশন রিগ করলেন বা 5টা করলেন, সর্বোচ্চ 25 বছর থাকবেন। এই 25 বছরে তারেক রহমান কয়টা লাগা দান লাগা টাইপের বিচারপতি নিয়োগ দিতে পারবেন? 5টা, জোরে গেলে 6টা বা ম্যাক্সিমাম 7টা, তার বাইরে তো না। কিন্তু তারেক রহমান এরপরেও তো একটা সময় পর তারেক রহমানকে দেশের ক্ষমতা ছাড়তে হবে, ভালোভাবে হোক খারাপ ভাবে হোক। স্বৈরাচার পতন ভালোভাবে হয় না। ক্ষমতা
ক্ষমতা ছাড়ার পর এরপর যারা আসবে তারা বিচার বিভাগ স্বাধীন করবে। এখন কিন্তু আওয়ামী লীগও বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, বিচার বিভাগ স্বাধীন না, হাসিনার ভার্ডিক্ট স্বাধীনভাবে হয় নাই, ক্যাঙ্গারু কোর্ট বলতেছে। হাসিনার আমলে কিন্তু বিএনপি ক্যাঙ্গারু কোর্ট বলছে। এই ক্যাঙ্গারু কোর্টকে কিভাবে মানুষের কোর্টে রূপান্তর করা যায় সেই সুযোগ যখন আসছে, তারেক রহমান সে অধ্যাদেশই বাতিল করে দিয়ে অল্টারনেট ভালো অধ্যাদেশ তো নিয়ে আসলেন না। সো এই যে তারেক রহমানের হাতে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল এই দেশের বিচারিক অঙ্গনে, মানে আদালতের অঙ্গনে এক গোল্ডেন বয় হয়ে থাকার, এক মানে কালজয়ী নেতা হয়ে থাকার, সেই সুযোগ তারেক রহমান হাতছাড়া করলেন এই অধ্যাদেশগুলো বাতিল করে দিয়ে। আনফরচুনেটলি তারেক রহমান সেটা না করে বেছে নিলেন হাসিনার পথ। হাসিনা গেছে যেই পথে, তারেক রহমান ওই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ওই পথেই হাঁটতেছেন। বাংলাদেশ। এবার আসুন গুম কমিশনের সুপারিশ অধ্যাদেশ নিয়ে। এখানেও রীতিমতো একরাশ হতাশা। তারেক রহমান গুম কমিশনের অধ্যাদেশও বাতিল করে দিয়েছেন। বাতিল করে দিয়ে তারেক রহমান এখন হাস্যকর যে আইনটা নিয়ে আসছেন, এটা কাইন্ড অফ শিয়ালের কাছে মুরগি খাওয়ার তদন্তের দায়িত্ব দেওয়ার মতো। অর্থাৎ শিয়াল মুরগি খেয়েছে কিনা সেটা শিয়ালকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে মুরগি খেয়েছে কিনা সেটা খুঁজে বের করার জন্য। সো এই জন্য তদন্ত কমিশন সুপারিশ করছে যে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, গুমের অভিযোগ আসলে তারা তদন্ত করবে। কিন্তু বিএনপি সেটা পাল্টায়া তদন্তের জন্য আবার দায়িত্ব দিয়েছে সেই পুলিশকেই, যে পুলিশ নিজেরাই গুম করে। যার সহজ মানে হলো যারা আপনাকে গুম করবে তারাই আবার তদন্ত করে দেখবে যে আপনাকে কি আসলে গুম করা হয়েছে কিনা। অর্থাৎ ওই হাসিনার আগের সিস্টেম। হাসিনা গেছে যেই পথে, তারেক রহমান হাঁটা ধরেছেন সেই পথে। বাংলাদেশ। সবচেয়ে লজ্জাজনক সত্য কি জানেন, আমাদের এবার সংসদটা কিন্তু ডিফারেন্ট। এই জন্য ডিফারেন্ট বলছি না যে প্রায় 1500 মানুষ জীবন দিয়েছে, 18,000-এর মতো মানুষ আহত হয়েছে, 600-এর বেশি মানুষ নিজের চোখ হারাইছে, জীবনের মতো আলো হারাই ফেলছে। এই জন্য ডিফারেন্ট বলছি না, ডিফারেন্ট বলছি এই জন্য যে এবার সংসদে গুম হওয়া ভিকটিমরা এমপি হয়ে আছেন। সবচেয়ে বড় গুম, আলোচিত গুম, ইলিয়াস আলীর ওয়াইফ এবার সংসদে আছেন। সাজেদুল ইসলাম সুমনের বোন তুলি এবার সংসদে আছেন, যিনি ডেকের ধরে গুমের এগেইনস্টে আন্দোলন করে যাচ্ছেন, মায়ের ডাকের মতো প্রতিষ্ঠান গড়ে তুলছেন, গুম হওয়া মানুষদেরকে একসাথ করে আন্দোলন করতেছেন বছর পর বছর ধরে। এবার সংসদে হুম্মাম কাদের চৌধুরী আছেন যিনি গুম হয়েছিলেন, এবার সংসদে ব্যারিস্টার আরমান আছেন। এরকম গুম হওয়া ব্যক্তিরা আছেন। আর এই গুম হওয়া ব্যক্তিরা থাকা পর্যায়ে ওই অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়েছে। সাথে করে নতুন যে হাস্যকর আইন প্রণয়ন করা হয়েছে, তারাও সেটার এগেইনস্টে দ্বিমতটুকু পোষণ করতে পারে নাই। কারণ তারা যদি দ্বিমত পোষণ করত, তাহলে গুম হওয়া ব্যক্তিরা এই হাস্যকর আইনের বিরুদ্ধেও যদি দ্বিমত পোষণ করত, তাহলে তাদের সংসদ সদস্য পদই থাকতো না। বাংলাদেশ সংবিধানের 17 অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ সদস্য তার দলীয় সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত দিতে পারে না, দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দিতে পারে না। যদি সে দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দেয় তাহলে বা ভোট দেয়, তাহলে তার সংসদ সদস্য পদই থাকবে না। 72 সংবিধানের 17 অনুচ্ছেদটা কাইন্ড অফ এরকম যে আজকে যদি তারেক রহমান সিদ্ধান্ত নেয় বা বিএনপি দল হিসেবে সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ ভারতের একটা প্রদেশ হয়ে যাবে, ভারতের অংশ হয়ে যাবে, তাহলে আপনি বিলিভ করেন আর না করেন এটাই সত্য যে বিএনপির এই যে 212 জন সদস্য আছে, তারা না চাইলেও, তারা যদি ভারতের অংশ না হতে চায়ও, তাহলেও তারা তারেক রহমানের ওই সিদ্ধান্তের পক্ষে ভোট দিতে হবে, ভারতের অংশ হয়ে যাওয়ার পক্ষে ভোট দিতে হয়ে যাবে। তাদের দ্বিতীয় বিকল্প আর নাই। এই জন্যই আমরা সংবিধানের সংশোধন চেয়েছি, এই 70 অনুচ্ছেদের লিগ্যালিটি চেয়েছি। কিন্তু সংস্কারের সময় এই 70 অনুচ্ছেদ বাতিল করে দেওয়ার কথা হয়েছিল। আর সেই সংস্কার কিন্তু সালাউদ্দিন আহমেদ ওই যে মিথ্যার ফুলচুরি দিয়ে বাস্তবায়ন করে নাই। সো আশা করি বুঝতে পারতেছেন এই সংবিধান সংস্কার করা কেন জরুরি। প্রায় 10 বছর গুম হয়ে থাকা ব্যারিস্টার আরমান, ইলিয়াস আলী ফিরে না আসা ইলিয়াস আলীর ওয়াইফ, সাজেদুল ইসলাম সুমন ফিরে না আসা সাজেদুল ইসলাম সুমনের বোনও এই গুম কমিশনের হাস্যকর আইনের এগেইনস্টে কথা বলতে পারে নাই। কিন্তু তুলি আবার বা তুলির যে প্রতিষ্ঠান মায়েরা কিন্তু আবার এই গুম কমিশনের আইনের এগেইনস্টে তারা কিন্তু খুব সুন্দর একটা বিবৃতি দিয়েছে। বিএনপি যদি তুলির বিবৃতিটাকে আমলে নেয়, তাহলে তারা এই হাস্যকর আইনের উপর টিকে থাকে না। এরপর দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকান, আইন শৃঙ্খলার দিকে তাকান। অন্য যে কোনো সময়ের তুলনায় আমরা মনে করছি একটা নির্বাচিত গভর্নমেন্ট আসলে এটা ডেভেলপ করবে, কিন্তু ডেভেলপ করে না, আরো অবনতি হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো রীতিমতো ওপেনলি চলতেছে। পুলিশ সেইভাবে কাজ করতেছে না। ইভেন চাঁদাবাজি নিয়ে বিএনপির 2 গ্রুপ, ছাত্রদল যুবদলের মধ্যে নিজেরাই মারামারি করতেছে, খুন বাড়তেছে, রাহাজানি বাড়তেছে, বালু মহল দখল করা বাড়তেছে, সাথে করে দর্শন তো বেড়েই চলছে। কিন্তু এগুলো উন্নয়নের বিষয়ে আমরা এই পদক্ষেপগুলো থেকে যে বেরিয়ে আসা বা আইন শৃঙ্খলার উন্নতি, সেদিকে আমরা যেতে দেখি
দেখছি না। আবার নতুন করে আরেক আতঙ্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে জঙ্গি হামলার আতঙ্ক। পুলিশ র্যাব বিভিন্ন জায়গায় অভিযান করতেছে। গ্যাসের সংকট সবাই ফিল করতেছেন। বোতলজাত গ্যাসের দাম কয়েকবার হারানো হয়েছে। বাসাবাড়ির গ্যাসে পর্যাপ্ত সরবরাহ নাই। মা বোনেরা প্রচুর ভোগান্তিতে আছেন বাসাবাড়ির গ্যাস সরবরাহ নিয়ে। সাথে করে গ্রামে গঞ্জে বিদ্যুতের তীব্র লোডশেডিং। এই তীব্র লোডশেডিং যখন 3 মাস আগে হয়েছিল, তখন এই জ্বালানি মন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী টুকু মানুষের কি চোদ বুঝিয়েছিল দেখেন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। এই লোক বিএনপির আগে রেজিমে এই মন্ত্রণালয় ছিল, অর্থাৎ 2001 থেকে 6 বিএনপির এই মন্ত্রণালয় ছিল। ওই সময়টাতে এই লোক ট্রিমেন্ডাসলি ফিল করছে, যার কারণে তারেক রহমানকে মানুষ খাম্বা তারেক পর্যন্ত বলে। এই ট্রিমেন্ডাসলি ফিল করা একজন ফেইলিওর লোককে, একজন ব্যর্থ লোককে 15 বছর পর নিয়ে এসে আবার এই মন্ত্রণালয়ে বসানো হয়েছে। বিএনপির জন্য সবচাইতে বড় লজ্জার হচ্ছে 15 বছর এইটুকুর বিকল্প তারা পায় নাই। তো যখন একজন প্রমাণিত ফেইলিওর একজন লোককে আপনি এরকম একটা সেন্সিটিভ জায়গায়, মানে দেশের সবচাইতে বিএনপির প্রায়োরিটিতে থাকার কথা ছিল এই খাতটা, যে খাতটা দেশের সরাসরি মানুষ সম্পৃক্ত, ডে বাই ডে লাইফ মানুষ ফিল করে, সেই খাত সবচেয়ে বেশি প্রাধান্যে থাকার কথা, সেই জায়গায় এরকম একজন ফেইলিওর লোককে আপনি আইনা বসান, তখন এই খাতের এই দশা হবে সেটা জানা কথাই। এর থেকে ভালো কিছু আপনি আর এক্সপেক্ট করতে পারেন না। এরপর রাশেদের মতো চতুর্থ পঞ্চম শ্রেণীর একজনকে বানায় রাখছে উপদেষ্টা। এদের উপদেশে তারেক রহমান কই যাবে সেটা অনুমান করা খুব একটা কঠিন না। এই 6 মাসে, মানে তারেক রহমানের হানিমুন পিরিয়ডে তারেক রহমান যত ব্লান্ডার করছেন, সাথে করে এদেশে মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ব্যবসায়িক গ্রুপের স্বার্থ রক্ষায় মেতে উঠেছেন। আপনি মেডিসিন বলেন কিংবা বসুন্ধরা গ্রুপ বলেন, এতে করে আগামী 5 বছরে আমি খুব বড় একটা হোপ দেখি না। ভাগ্য ভালো তারেক রহমান ভদ্র গৃহপালিত বিরোধী দল পেয়েছেন। এই সুযোগ কিন্তু বেগম জিয়াও পায় নাই। তারেক রহমানের এই গৃহপালিত বিরোধী দলের জায়গায় যদি হাসিনা হতো, এতদিন এই যে তারেক রহমান যত ব্লান্ডার করছেন বা বিদ্যুৎ গ্যাস নিয়ে যত ক্রাইসিস তৈরি হয়েছে, সাথে করে নিত্য পণ্যের যে দাম বাড়তেছে, এটা নিয়ে হাসিনা হরতাল দিয়ে জ্বালাও পোড়া করে দেশের এক অন্যরকম পরিস্থিতি তৈরি করে রাখতো, যাতে করে তারেক রহমানের 5 বছর ক্ষমতায় টিকে থাকা সহজ হতো না। তবে এই পর্যন্ত বিএনপির একটা জায়গা আমি ভালো দেখি, সেটা হচ্ছে ফরেন পলিসিতে। এখন পর্যন্ত বিএনপি সেরকম ফরেন পলিসিতে আগাচ্ছে যেরকম ফরেন পলিসি এতদিন ধরে আমরা দেখতে চেয়েছি। আমরা যেভাবে আমাদের পররাষ্ট্রনীতি এবং আমরা যেভাবে আমাদের সভরেন্টিকে প্রোক্লেম করতে চেয়েছি, বিএনপি এখন পর্যন্ত সেই পথেই আসে। বিশেষ করে হাসিনা যে ভিডিও সংবাদ সম্মেলনে আসবে বলছিল, সেই সময় বিএনপির যে ফরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেটমেন্ট ছিল, আবার সাথে করে এখন তারেক রহমানের ইন্ডিয়া সফর নিয়ে বিএনপি যে স্টেটমেন্টটা দিয়েছে, যে বোল্ড স্টেটমেন্টটা দিয়েছে, শরীফ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ এবং হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে যে বোল্ড স্টেটমেন্টটা দিয়েছে, এটা আমার মধ্যে বিএনপির ফরেন পলিসি নিয়ে অনেক বেশি হোপ জাগিয়েছে। দেখা যাক সামনের দিনগুলোতে বিএনপি স্ট্যান্ডার্ড কতটা ধরে রাখতে পারে, বা এটা ধরে রাখার জন্য বিএনপি সেই চেষ্টাটা করে কিনা। এরপর আসেন তারেক রহমান 20-50টা গাড়ি বহর নিয়ে অফিস করতে গেলেন, নাকি তারেক রহমান হেঁটে অফিস করতে গেলেন, এই ধরনের ক্লিক বেড নিউজ। এরপর তারেক রহমান কি সুন্দরভাবে বাচ্চাদের সাথে মিশতেছে, মানুষের সাথে মিশতেছে, লাক্সারি লাইফ লিড করতেছেন, 18 ঘন্টা কাজ করতেছে, সাথে করে এসি বন্ধ রাখতেছে, 120 টাকার মিল খাচ্ছে। এই যে জিনিসগুলো তারেক রহমানের যে ইমেজ ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট তিনি ভালোই করতে পারছেন। কিন্তু লং টাইমে যখন মানুষ সরাসরি ডে বাই ডে লাইফে সাফার করবে, বিদ্যুৎ সাফার করবে, গ্যাসে সাফার করবে, নিত্য প্রয়োজনীয় পণ্যে সাফার করবে, কাঁচা বাজারে সাফার করবে, মেডিসিন কিনতে গিয়ে সাফার করবে, জনজীবন যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখন কিন্তু তারেক রহমান যে ইমেজ ডেভেলপ করছেন পার্সোনালি, সেই ইমেজ কিন্তু আর টিকবে না। হাসিনাও কিন্তু শুরুতে এসে অনেক বড় ইমেজ ডেভেলপ করছে। হাসিনাকে মানবতার মা বলা হয়েছে, রোহিঙ্গাদের জায়গা দিয়ে নোবেলের জন্য তিনি লড়াই করছে। হাসিনাকে নারীরা মা বলে ডাকছে। আমরা এই জিনিসগুলো দেখছি। হাসিনার ইমেজ ওইভাবে ডেভেলপ করা হয়েছে। মিডিয়া পাড়া হাসিনাকে বেটার দেন স্টেট করে তৈরি করে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাসিনা টিকে নাই। এবার হাসিনার বাপের দিকে তাকান। শেখ মুজিব 1974 সালে এই দেশের মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে, মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ ডে বাই ডে মারা যাচ্ছে, কাফন করার মতো কাফনের কাপড় না পেয়ে গণকবরে মানুষকে কবর দেওয়া হচ্ছে। আর অন্যদিকে বিপরীতে শেখ মুজিব নিজের ছেলের বউকে সোনার মুকুট পরিয়ে বিয়ে দিচ্ছেন। তো শেখ মুজিব একজন রাষ্ট্রপতি হিসেবে এলিট বা সোনার মুকুট পরিয়ে লাক্সারি পরিবেশে তার ছেলেকে বিয়ে দিচ্ছে, এটা মানুষকে টাচ করে নাই, মানুষকে টাচ করেছে ক্ষুধা। এই জন্য মানুষ শেখ মুজিবের ওই পার্সোনাল খুশিতে খুশি না হয়ে মানুষ বরঞ্চ ক্লেম করেছে, বাদ দে হারামজাদা, নাইলে মানচিত্র খাবো। সো আশা করি বিএনপি হঠকারী সিদ্ধান্তগুলো থেকে সরে এসে মানুষের জন্য মানুষের রাজনীতিটাই করবে। ভিডিও শেষে আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ। আপনারাই আমার সাহস, আপনারা আমাকে সাহস দেন বিদায় আমি এত বোল্ডলি নির্ভয়ে কথা বলতে পারি। আপনারা কমেন্ট করে, ইনবক্সে ভিডিও শেয়ার করে আমাকে সাহস দেন। শুধু তাই না, আপনারা আমাকে ডোনেট করে এরকম ভিডিওগুলো বানাতে সাহায্য করেন। এই জন্য আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা। আর আপনারা যদি চান আমরা এভাবে নির্ভয়ে কথা কন্টিনিউ করে আমরা এই কাজগুলো সামনের দিকে নিয়ে যাই, তাহলে আপনারা আমাদেরকে এই ভিডিওগুলো তৈরি করার জন্য ডোনেট করতে পারেন। ডোনেট করার জন্য নাম্বারগুলো আমরা স্ক্রিনে দিয়ে রাখবো, ওয়েবসাইট লিংক আমরা কমেন্ট এবং ডেসক্রিপশন 2 জায়গায় দিয়ে রাখবো। ধন্যবাদ। মা
মাটি, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।